আমাদের আজকের আলোচ্য বিষয় যুগসন্ধিকালের জনসাহিত্য। এই যুগসন্ধিকালের জনসাহিত্যে আমরা যে বিষয় বা সংগ্রহগুলি আলোচনা করব সেগুলি হলো যাত্রা, পাঁচালী, টপ্পা, আখড়াই, হাপাখড়াই এবং খেউড়। যুগসন্ধিকালের জনসাহিত্য এই বিষয়টি আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যুগসন্ধি এবং জনসাহিত্য এ দুটি বিষয়কে বুঝে নিতে হয়। যুগসন্ধিকাল বলতে বোঝায় এমন একটি সময়কাল যেখানে দুটো যুগের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটেনি। একটি যুগ শেষ হয় এবং ঠিক তার সাথে সাথেই আরেকটি যুগের আবির্ভাব ঘটে, যেখানে দুটো যুগই তার কিছু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে একই সঙ্গে সহাবস্থান করে। সুতরাং অষ্টাদশ শতকের যুগসন্ধি বলতে আমরা একদিকে প্রাগাধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য, অন্যদিকে আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য পরস্পর সহাবস্থানের মধ্য দিয়ে লক্ষ্য করি। এখন এই যে যুগসন্ধি কাল, এই যুগসন্ধি কালকে ব্যাখ্যা করতে গেলে প্রাথমিকভাবে আমাদেরকে তৎকালীন সময়ের রাজনৈতিক পালাবদলের কালটিকে বিচার করতে হয়। আমরা সকলেই জানি 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মোগল দরবারে নানা রকম বিপর্যয় শুরু হয়। মোগল দরবারের বিপর্যয়ের মধ্য দিয়ে বাংলার বুকে আরো বড় পরিবর্তন সাধিত হয়। আমরা ইতিহাসের প্রেক্ষাপটে লক্ষ্য করব 1707 থেকে 1756 খ্রিস্টাব্দের মধ্যে এই দীর্ঘ প্রায় 50 বছরে বাংলার নবাবী আমলে নবাবদের উচ্ছৃঙ্খল জীবনযাপন, তাদের অরাজকতা, সামাজিক জীবনে নানা রকম বিপর্যয় টেনে নিয়ে আসে। আসলে তাদের অদূরদর্শিতাই সমাজের বুকে বৃহত্তর একটি নতুন আনাগোনা তৈরি করে। এই সময়ে নবাবদের অমাত্যবর্গ, আত্মীয় স্বজন আর্থিকভাবে স্ফীত হয়ে ওঠে। পাশাপাশি এই সময়ে বঙ্গের বুকে বিদেশি বণিকদের সঙ্গে ব্যবসায়ী কারবার বৃদ্ধি পায়। হুগলি নদীর তীরবর্তী কলকাতা, চন্দননগর এবং হুগলির চারপাশ জুড়ে বেশ কিছু ধনবান ব্যক্তির আবির্ভাব ঘটে। তাদের হাত ধরেই একটি নাগরিক সংস্কৃতি গড়ে উঠতে থাকে। ধীরে ধীরে মুর্শিদাবাদ, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ অপাংতেয় হয়ে উঠতে থাকে। আমরা লক্ষ্য করি যে 1710 সাল থেকে 1752 সালের মধ্যে গ্রাম জীবনের সাধারণ মানুষ কলকাতা শহরে তাদের আনাগোনা বৃদ্ধি পেতে থাকে। 10 থেকে 12 হাজার লোকের কলকাতার বুকে অচিরেই লোক সংখ্যা বেড়ে যায় 4 লক্ষের কাছাকাছি। 1789 থেকে 90 সাল, এই 1 বছরে কলকাতার লোক সংখ্যা দাঁড়ায় 6 লক্ষের কাছাকাছি। অর্থাৎ রাজনৈতিক পালাবদলের সাথে সাথে সাধারণ মানুষের মনেও নানা রকম চিন্তা, অর্থ উপার্জনের চিন্তা আসতে থাকে। আমরা লক্ষ্য করব সাধারণ গ্রামীণ মানুষ
তাদের কাছে অর্থ উপার্জনের কেন্দ্র হয়ে ওঠে কলকাতা। এই বহিরাগত মানুষদের অধিকাংশই ছিল শহর কলকাতা, মফস্বল কলকাতা এবং গ্রামীণ কলকাতার শ্রমজীবী, কৈবর্ত চাষি, জেলে, ময়রা, ধোপা মালি, দর্জি, কারিগর, ছোট পণ্যদ্রব্য বিক্রেতা, যারা নতুন শহরে এসে বাসা বেঁধেছিল জীবিকা অর্জনের জন্য। এই যে সাধারণ মানুষের আনাগোনা, পাশাপাশি আমরা দেখব 1757 সালে পলাশীর প্রান্তে নবাব সিরাজদৌল্লার পতনের মধ্য দিয়ে ব্রিটিশ শক্তি তাদের ঔপনিবেশিক শাসন কায়েম করতে থাকে। 1764 সালে ঘটে যায় বক্সারের যুদ্ধ। 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে কোম্পানি। কোম্পানি দেওয়ানি লাভ করার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে আর্থিক করের বোঝা বৃদ্ধি পেতে থাকে। 1770 সালে ঘটে যায় বাংলার বুকে মন্বন্তর, যাকে বাংলায় 76-এর মন্বন্তর বলে পরিগণিত করা হয়। 1778 সালে বাংলার বুকে ছাপাখানার আবিষ্কার হয়। যন্ত্রের দ্বারা মুদ্রণ শিল্প, অর্থাৎ মুদ্রণ শিল্পের প্রথম আবির্ভাব ঘটছে। বেশ কিছুকাল পরে আমরা লক্ষ্য করছি 1793 সালে একটি বৃহত্তর নতুন বড় পরিবর্তন সাধিত হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মধ্য দিয়ে অভিজাত মানুষের সাথে সাধারণ মানুষের ভূমির সম্পর্ক বদলে যায়। গ্রামীণ মানুষ, কৃষি নির্ভর মানুষ, তাদের মধ্যে এই ভূমির সম্পর্ক বদলে যাওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষ কিন্তু অর্থ উপার্জনের জন্য কলকাতা অভিমুখী হয়ে উঠেছিলেন। সুতরাং একদিকে এই সাধারণ মানুষের পুরনো রুচির অনুবর্তন, অন্যদিকে অভিজাত ধনবান সম্প্রদায়ের নতুন রুচির একটি মেলবন্ধন তৈরি হয়েছিল। আমরা বুঝে নিতে চাই নতুন কলকাতার নতুন সমাজের আবহাওয়ায়, রাজ পৃষ্ঠপোষকতায় তৈরি হতে লাগলো নতুন সংস্কৃতি। এই রাজ পৃষ্ঠপোষকতাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। আবার সাধারণ মানুষের যে নিজস্ব সংস্কৃতি, সেটাও তাদের মধ্যে একইভাবে বহমান ছিল। সুতরাং জনতার চাহিদা অনুযায়ী মৌখিক সাহিত্যকে জনসাহিত্য রূপে চিহ্নিত করা যেতে পারে। যুগসন্ধিকালের সংস্কৃতিতে নানা ধরনের গীতিশৈলী নির্মিত হতে থাকলো। একদিকে সাধারণ প্রবণতা ছিল গানের কথায়, সুরে, সহজ হালকা ভাবনা, যা কিনা জনসাধারণের কাছে বোধগম্য, আদরণীয় হয়ে উঠল। অন্যদিকে অভিজাত ও ভদ্রলোক সম্প্রদায়ের মধ্যে সমাজ জীবনে কবি ও গীতিকাররাও জনচাহিদা অনুযায়ী তাদের মনোভাবকে অগ্রাহ্য করতে পারল। শহরের অভিজাত বর্গ ও মেহনতি সাধারণ মানুষ একযোগে কবিগান, যাত্রা, পাঁচালী, চড়ক এইসব উৎসব অনুষ্ঠানে যোগদান করতে লাগলেন। তারা তাদের সামাজিক অবস্থান অনুযায়ী এক সারিতে না বসলেও যৌথভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা মিশ্র সংস্কৃতি তৈরি হতে লাগলো, যেখানে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক নতুন সংস্কৃতি পাশাপাশি একসাথে চলতে লাগে। সুতরাং এই যে ঐতিহ্যাশ্রয়ী গ্রামীণ সংস্কৃতি এবং নতুন নাগরিক পরিবেশ ও তার চিন্তাধারা লোক সংস্কৃতির প্রয়োজন মতো আধুনিক এই যুগসন্ধিকালে সংস্কার হয়েছিল। এর ফলে যেটা দাঁড়ালো, সাহিত্যের উপভোগ্যতা, শ্রুতি নির্ভরতা
এবং আধুনিক পাঠ নির্ভরতায় নতুন একটি সংস্কৃতি তৈরি হলো। যুগসন্ধির কালপর্বে বঙ্গজীবন তাই বিবিধ গানের কলা কৌশলে ব্যাপকভাবে মেতে উঠেছে। এই যে রূপান্তর, এটি ঘটেছিল কখনো শহরের ধনীর পৃষ্ঠপোষকতার ফরমাশ অনুযায়ী, আবার কখনো সাধারণ শ্রোতা ও দর্শকের চাহিদা অনুযায়ী। স্বাভাবিকভাবেই যুগসন্ধিকালের জনসাহিত্যকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে গেলে একদিকে অতীত ঐতিহ্যের অনুবর্তন এবং আধুনিক সংস্কৃতির মেলবন্ধন, এই আমাদের মূলগত বিষয় হওয়া উচিত। সুতরাং আজকের যে আলোচ্য বিষয় যুগসন্ধিকালের জনসাহিত্য, সেই যুগসন্ধিকালের জনসাহিত্য প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক সংস্কৃতিকে সামনে রেখে আমাদের যে যাত্রা, পাঁচালী, খেউড়, আখড়াই, হাপাখড়াই, টপ্পা গান তৎকালীন সমাজের জনপরিসরে ব্যাপক প্রসার লাভ করেছিল এবং মানুষের জনরুচিতে বৃহত্তর প্রভাব ফেলেছিল, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা সেই দিক থেকে যুগসন্ধিকালের জনসাহিত্যকে বিচার করব। আমাদের প্রথম আলোচ্য বিষয়টি হবে পাঁচালী। প্রাগাধুনিক বাংলা সাহিত্যে বহুল প্রচলিত সংলাপটি হল পাঁচালী। এই পাঁচালী আখ্যায়িকা নির্ভর গীতিকা সাহিত্য। সুকুমার সেন বলেছেন যে পাঞ্চালিকা শব্দটি থেকে এই পাঁচালী শব্দটি এসেছে, কারণ দেব মাহাত্ম্য নির্ভর দীর্ঘ গানের সময় পুতুল দেখানো হতো, যার সাথে চলতো নাট গান, এবং পরবর্তীকালে এই পুতুলবাজির অংশটি বাদ পড়ে যায়। প্রাগাধুনিক বাংলা কাব্যে তিনটি রীতি ছিল: আখ্যান রীতি, গীত রীতি এবং পাঠরীতি। মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, এগুলি ছিল আখ্যান রীতির কাব্য। বৈষ্ণব পদাবলী ছিল গীতিরীতির কাব্য, এবং আমরা চৈতন্য চরিতামৃতকে পাঠ রীতির কাব্য বলতে পারি। অন্যান্য সংরূপের সঙ্গে পাঁচালীর মূল পার্থক্যটা হলো আখ্যান ধর্মিতা, কারণ পাঁচালীর মধ্যে আখ্যান বা গল্প আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আখড়াই, হাপাখড়াই, খেউড় এর মধ্যে কোনো আখ্যান ধর্মিতা নেই, যদি আমরা যাত্রার মধ্যে আখ্যান ধর্মিতা দেখতে পাব। যুগসন্ধিকালের পাঁচালী পুরনো পাঁচালীর থেকে একটু আলাদা, কারণ নতুন পাঁচালীতে কাহিনী অপেক্ষা গান ও ছড়ার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে, যে কারণে অনেক সমালোচক তাকে বলেছেন কথা প্রধান সঙ্গীত। আবার নতুন পাঁচালীর মধ্যে 5টি অঙ্গ থাকে: গান থাকে, ছড়া কাটানো থাকে, গানের লড়াই থাকে, নাচ থাকে, সাজ বাজানো থাকে ইত্যাদি। কিন্তু ডক্টর সুকুমার সেন মনে করেন প্রাচীন পাঁচালী গায়কদের পায়ে থাকতো নূপুর, হাতে থাকতো চামর বা মন্দিরা। আধুনিককালে পাঁচালীর জনপ্রিয় কবি দাশরথী রায়। যদিও ঈশ্বরগুপ্ত বলেছেন গঙ্গানারায়ণ নস্কর ছিলেন প্রসিদ্ধ পাঁচালীকার এবং লক্ষ্মীকান্ত বিশ্বাস ছিলেন পাঁচালীওয়ালা। জনপরিসরে নগর মফস্বলে এই লক্ষ্মীকান্ত বিশ্বাসের কিন্তু বিশেষ জনপ্রিয়তা ছিল। 1835 থেকে 36 সালের মধ্যে দাশরথী রায় পাঁচালীর দল তৈরি করেছিলেন। তিনি পাঁচালীর দল তৈরি করে বহুত খ্যাতি অর্জন করেছিলেন কৃষ্ণলীলা, রামলীলা, হরলীলা, পার্বতী লীলা, চণ্ডীলীলা, মহাভারতের কিছু পালা এবং সামাজিক নানা রকম নকশা, বিধবা বিবাহ, শাক্ত বৈষ্ণব দ্বন্দ্ব, এগুলির মধ্য দিয়ে দাশরথী রায়ের পাঁচালী বহুত জনপ্রিয়তা অর্জন করেছিল। দাশরথী রায় নবদ্বীপের ভাটপাড়া পণ্ডিত অঞ্চলে খ্যাতি অর্জন করলেও কলকাতা শহরে তার পাঁচালী বিশেষ গৌরব অর্জন করতে পারেনি, কারণ নাগরিক কলকাতার আদিরসাত্মক মন হয়তো তার পাঁচালীর ভক্তিরসাশ্রিত মনোভাবকে গ্রহণ করেনি। মহাবিদ্রোহের সালে 1857 খ্রিস্টাব্দে দাশরথী রায়ের মৃত্যু হলে তার পরবর্তী
অনুসারীরা রসিকচন্দ্র রায়, মনমোহন বসু, নন্দলাল বসু, ব্রজমোহন রায় প্রমুখের হাত ধরে পাঁচালী ধারাটি কিছুকাল চললেও ধীরে ধীরে তার অস্তিত্ব বিলুপ্তি লাভ করে। এইবারে আমরা যে সংরূপটির কথা আলোচনা করব সেটি হলো টপ্পা। টপ্পা গান বাংলার নিজস্ব সৃষ্টি নয়, হিন্দুস্থানি টপ্পার আদর্শেই বাংলা ভাষায় টপ্পা গান রচিত হয়েছে। এই হিন্দুস্থানি সঙ্গীতটির তিনটি রীতি ছিল: ধ্রুপদ, খেয়াল এবং টপ্পা। টপ্পা হিন্দি শব্দ যার অর্থ লম্ফ বা উল্লম্ফন, অর্থাৎ জাম্প দেওয়া। পরবর্তীকালের অর্থ দাঁড়ায় সংক্ষিপ্ত। যে গান ধ্রুপদ ও খেয়ালের চেয়ে সংক্ষিপ্ত তার নাম টপ্পা। এই টপ্পা গানে হাসি, আনন্দ, প্রণয়, তামাশা, আনন্দ, উল্লাস প্রভৃতি ভাবের উপযোগী এই গান। অনেকের মতে গোলাম নবী নামে এক গায়ক প্রথমে পাঞ্জাবি ভাষায় টপ্পা গানের প্রচলন করেন। বাংলায় তথা পূর্ব ভারতে টপ্পা গানের জনক হলেন নিধুবাবু, যার প্রকৃত নাম ছিল রামনিধি গুপ্ত। 1776 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হয়ে তিনি ছাপড়ায় কেরানির কাজে যুক্ত হন। সেইখানে এক মুসলিম ওস্তাদের কাছ থেকে তিনি খেয়াল এবং টপ্পা গান শিখতে আরম্ভ করেন। দীর্ঘকাল পরে 1794 খ্রিস্টাব্দে তিনি ছাপড়া ছেড়ে কলকাতায় ফিরে এসে শোভাবাজারের কাছে একটি আটচালায় প্রতি রাত্রে নিধুবাবু যুব সম্প্রদায়কে ওস্তাদি সঙ্গীত ও উচ্চাঙ্গের বাংলা গানের শিক্ষা দিতে লাগলেন। বাংলা টপ্পা রচনা করে, সুরসহ গান রচনা করে অচিরেই তিনি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। কিন্তু কোনো একটি বিশেষ কারণে শোভাবাজারের সেই আটচালায় গান বন্ধ হয়ে গেলে বাগবাজারের রসিকচাঁদ গোস্বামীর বাড়িতে নতুন করে তিনি গান বাজনা শুরু করেন এবং 1837 খ্রিস্টাব্দে গীতরত্ন নামে নিজের একটি টপ্পা সংকলন প্রকাশ করেন, যা আজকের দিনে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। নিধুবাবুর অধিকাংশ টপ্পাই ছিল প্রণয়মূলক, যে কারণে তার এই প্রণয়মূলক গানকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী খুবই সমালোচনা করেছে। নিধুবাবুর পরবর্তীকালে রাধামোহন সেন, কালী মির্জা, কালিদাস গাঙ্গুলি, শিবচন্দ্র সরকার, শিবচন্দ্র রায়, শ্রীধর কথক এদের হাত ধরে টপ্পার ধারাটি কিছুকাল বজায় ছিল। এই সমস্ত গায়কদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কালিদাস চট্টোপাধ্যায় ওরফে কালী মির্জা ও শ্রীধর কথক। এবারে আমরা যে সংরূপটি নিয়ে আলোচনা করব সেটি হলো আখড়াই। অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে আখড়াই শব্দের উৎপত্তি ও বিস্তারের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, সংস্কৃত অক্ষবাট শব্দ থেকে অক্ষবাড় প্রাকৃতে এই শব্দটি আসে। জনপরিসরে আমরা আখড়া শব্দটির আরো একটি দিক লক্ষ্য করব উৎপত্তির দিক থেকে, যেমন পাশা খেলার আড্ডা, কুস্তির আখড়া, গান বাজনা, নৃত্য, অভিনয়ের মহড়া দেওয়ার জন্য আখড়া, বৈষ্ণব সাধন ভজনের আখড়া, সাধু মহন্তদের আখড়া প্রভৃতি এই শব্দ থেকে আখড়া শব্দটির উৎপত্তি বলা যেতে পারে। অর্থাৎ আখড়ার চর্চার বিষয় বা চর্চিত বিষয়ই আখড়াই শব্দরূপে প্রসিদ্ধি লাভ করেছে। এবং আখড়াই এই সংরূপটিকে আলোচনা করতে গেলে আমাদের মনে রাখতে হবে কবিগান, আখড়াই গান, হাপাখড়াই গান, খেউড় এই সবগুলি একই বৃক্ষের ফল। আখড়াই গান শুরু হয় ষোড়শ সপ্তদশ শতকের নদিয়া শান্তিপুর অঞ্চলে। প্রাথমিকভাবে এইখানেই শুরু হয়। এটি প্রথম পর্যায়ে বলা যেতে পারে আখড়াই গানের। এরপর আখড়াই গান হুগলি চুঁচুড়ায় সম্প্রসারিত হয়, যেটি আখড়াই গানের দ্বিতীয় পর্যায়ে বলা যেতে পারে। অষ্টাদশ শতকের শেষ ভাগে কলকাতায় রাজা কৃষ্ণচন্দ্র দেব তার পৃষ্ঠপোষকতায় সভাকবি কলুইচন্দ্র সেনের উদ্যোগে আখড়াই গান তখনকার দিনে অভিজাত সমাজে বিশেষ প্রসিদ্ধি লাভ করে। পরবর্তীকালে কলুইচন্দ্র সেনের আত্মীয় রামনিধি গুপ্ত আখড়াইতে উচ্চাঙ্গের সুর, তাল, লয় প্রবর্তনের মধ্য দিয়ে আখড়াই গান অভিজাত সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমৃদ্ধি লাভ করার। পরবর্তীকালে কলুইচন্দ্রের আত্মীয় রামনিধি গুপ্ত এই আখড়াইতে আরো উচ্চাঙ্গের
সুর তাল লয় প্রবর্তন করে। নিধুবাবু অর্থাৎ রামনিধি গুপ্ত ১৮০৪ খ্রিস্টাব্দে কলকাতার শোভাবাজার বাগবাজার অঞ্চলে আখড়াইয়ের ব্যাপক পরিচিতি লাভ করেন। আখড়াই গান কবিগানের মতো উত্তর প্রত্যুত্তর নির্ভর প্রতিদ্বন্দ্বী দলের প্রতিযোগিতার মধ্য দিয়ে গীত হতো না। ২ বা ৩ দলের প্রতিযোগিতায় যার গান সুর তাল ভালো হতো তারই জয় হতো। উভয় পক্ষেই ৩টি বিষয় নিয়ে গান গাইতে হতো: ভবানী বিষয়ক, খেউড় এবং প্রভাতী। প্রতিটি বিষয়ে গান আবার মহড়া, চিতেন ও অন্তরা এই ৩টি পর্যায়ে বিভক্ত ছিল। মহড়া ছিল প্রাথমিকভাবে শুরু, চিতেন ছিল বিস্তারিত মাঝখানের অংশ এবং অন্তরাটি হলো শেষ পর্যায়ে। অভিজাত পরিবারে আখড়াই গানের বিস্তার এতটাই ছিল এবং বিশাল তার সাজ সরঞ্জাম এত ব্যাপকভাবে ছিল যে অভিজাত মহলে আখড়াই গানের গুরুত্ব ছিল এবং অভিজাত বাড়িতে আখড়াই গানের সময় বিশেষ বাজনার গুরুত্ব ছিল। চুঁচুড়া যে সম্প্রদায়টি আখড়াই গানের প্রচলন করেছিলেন, তারা চুঁচুড়ার যে সম্প্রদায়টি দ্বিতীয় পর্যায়ে আখড়াই গান শুরু করেছিলেন, তারা আখড়াই গানের সময় ২২ প্রকারের বাজনা বাজাতো বলে তাদেরকে বলা হতো বাইশেরা। এক সময়ে আখড়াই গানের শ্রীবৃদ্ধি দেখে জোড়াসাঁকোর সিংহ পরিবার, গরানহাটার বসাক পরিবার এবং শোভাবাজারের ঘোষ পরিবার আলাদাভাবে শখের আখড়াই দল খুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কালের গর্ভে এই বনেদি পরিবারদের আর্থিক অনটন বৃদ্ধির মধ্য দিয়ে ধীরে ধীরে আখড়াই গান লুপ্ত হতে থাকে। আখড়াই গানকে সামনে রেখে উৎপত্তি লাভ করে হাঁপ আখড়াই গান। সুতরাং এবারে আমাদের আলোচনার বিষয় থাকবে হাঁপ আখড়াই গান। নিধুবাবুর শিষ্য মোহনচাঁদ বসু সমসাময়িক অর্থনৈতিক এবং সামাজিক চাহিদার প্রেক্ষাপটে হাঁপ আখড়াই গানের শুরু করেছিলেন। মোহনচাঁদ বসু প্রাথমিকভাবে দাঁড়া কবির দলে সুর দিতেন। দাঁড়া কবি দলের মধ্যে সুর প্রদানের মধ্য দিয়ে একসময় বাগবাজার ও জোড়াসাঁকোর দাঁড়াকবি দলের মধ্যে সঙ্গীত সংগ্রাম অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি বাগবাজার দলের তালিম দিয়ে খ্যাতি লাভ করেছিলেন এবং পরবর্তীকালে বাগবাজার দলের সদস্যরা তাকে পুনরায় সঙ্গীত প্রদানের জন্য আহ্বান করতে তিনি মনে করেন যে আখড়াই গানের দিন শেষ হয়েছে, নতুন করে সাধারণ মানুষের মধ্যে আখড়াই গানের মধ্য দিয়ে তেমনভাবে কোনো কিছুই করা সম্ভব নয়, তাদের মধ্যে মনোরঞ্জন করা সম্ভব নয়। তিনি আখড়াই গানের এই সঙ্গীত ধারাটিতে নতুনত্ব প্রয়োগ করলেন। তিনি কি করলেন? আখড়াইতে নিধুবাবু প্রবর্তিত রাগ রাগিনী নৈপুণ্য, জটিলতা ও বাদ্যযন্ত্রের বৈচিত্র্যপূর্ণ ব্যবহারের পরিবর্তে সহজ সুর ও অল্প বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে এলেন। দ্বিতীয়ত, আখড়াইতে প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত গায়কী ঢঙের। হাঁপ আখড়াইতে প্রতিদ্বন্দ্বিতা রূপ পেল ২ দলের বাদ প্রতিবাদের মধ্য দিয়ে। আখড়াই গানের উচ্চাঙ্গ সঙ্গীতের যে সুরাশ্রয়ী গায়কী ঢং, তার পরিবর্তে কথা নির্ভর গানের প্রত্যক্ষ আদান প্রদান আখড়াইকে জনপ্রিয় করে তুলল। এই সময়ে নিধুবাবু খবর পেলেন যে মোহনচাঁদ বসু হাঁপ আখড়াই গানকে অনেক বেশি নিম্ন রুচি সম্পন্ন করে তুলেছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তিনি মোহনচাঁদ বসুকে ভর্ৎসনা করে জানালেন, আমি শত পরিশ্রম করে যে আখড়াই গান বানিয়েছিলাম, সুর তাল লয়ের যে মার্গসঙ্গীত রূপ নির্মাণ করেছিলাম, সেই সঙ্গীতকে মোহনচাঁদ বসু ফুল থেকে হাফ করে দিল। সুতরাং জনপ্রিয়তার দিক থেকে হাফ
আখড়াই গানের গুরুত্ব থাকলেও অভিজাত মহলে হাফ আখড়াই গানের গুরুত্ব থাকলো না। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো খেউড়। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে নায়িকা বিদ্যা সুন্দরকে প্রলোভন দিয়ে তাকে আটকে রেখেছিল এই বলে যে তোমাকে শান্তিপুরের খেউড় শোনাবো। অর্থাৎ হালকা মেজাজের ছন্দবদ্ধ উত্তর প্রত্যুত্তরমূলক গান হলো খেউড়, যেখানে একদল গান বিষয়ক প্রশ্ন গাইবেন, অন্য দল জবান দেওয়ার জন্য তার উত্তর দেবে। খেউড় শব্দের সংক্ষিপ্ত রূপ হলো খেরু বা খাড়। ডক্টর সুকুমার সেনের মতে খেড়ু শব্দটি এসেছে সংস্কৃত খেড় শব্দ থেকে, যার অর্থ কুৎসিত আচরণ, চিৎকার বা কাদা খেলা। যদিও তিনি খেউড় প্রসঙ্গে বলেছেন, খেউড় হলো এক ধরনের অমার্জিত বিকৃত রুচি গান যা পুরুষ সমাজে প্রচলিত নয়। পরবর্তীকালে খেউড় গানে উত্তর প্রত্যুত্তরের কোনো গানে আদিরসের আধিক্য এনে বৈচিত্র্য সঞ্চার করা হলে সেই গানকে বলা হতো খেউড়। পূর্ববঙ্গে খেউড় গানের অপর নাম ছিল লাল গান। আবার অনেক সমালোচকের মতে খেতুর থেকে খেউড় শব্দের উৎপত্তি হয়েছে। তার মতে কবিদের খেউড় বা অশ্লীল রসগান মূলত প্রাচীন ও লিখিত আদিরসাত্মক গানের লোকসাহিত্যিক রূপ মাত্র। প্রাচীন ধামালি গানের সঙ্গে এর বিশেষ যোগ রয়েছে। একবার বিখ্যাত কবিয়াল নিতাই বৈরাগী কবি গানের আসরে সখী সংবাদ গায়ন গাইছিলেন। নিম্নরুচির দর্শকেরা নিতাই কবিয়ালকে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে তাকে বলে ওঠে, কালো কোকিলির গান ধরলি তো হবেনি। অর্থাৎ তাকে সাবধান করে দেওয়া হয় উচ্চরুচির সম্পন্ন গান চলবে না। তৎক্ষণাৎ নিতাই কবিয়াল মোটা ভজনের খেউড় অর্থাৎ তাদের ভাষাতে খাড় গান গেয়ে ওঠে শ্রোতাদের সন্তুষ্ট করলে। এই ঘটনাটি প্রসঙ্গে স্বনামধন্য কবি ঈশ্বরগুপ্ত মন্তব্য করেছিলেন, বিশিষ্ট জনের গান হলো ভদ্রগান, ইতরজনের গান হলো খেউড় গান। এবারে আমরা যে সংগ্রহটি আলোচনা করব সেটি হলো যাত্রা গান। আমরা যুগসন্ধিকালের জনসাহিত্যের প্রেক্ষিতে যে সংগ্রহগুলি আলোচনা করেছি অষ্টাদশ শতকে তা সবই বিলুপ্ত হয়ে গেছে। একমাত্র যাত্রা গানই তার প্রাচীন রূপ অতিক্রম করে করে আজও একই ধারায় বহমান আছে। যাত্রা শব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই 19 শতকীয় প্রোসেনিয়াম থিয়েটার যাত্রাকে নিম্ন রুচির সংরূপ বলে মনে করে এবং বলা হয় যাত্রা করে ভাত্রা লোকে। আমাদের মনে রাখতে হবে দেব উৎসবের সূত্র ধরেই যাত্রার বিকাশ লাভ ঘটেছে বাংলায়। ডক্টর সুকুমার সেন মনে করেন যাত্রা অর্থাৎ পেছন পেছন গমন করা, অর্থাৎ শোভাযাত্রা করা। 16 শতকে বৈষ্ণবগণ ভক্তিরসাশ্রিত কৃষ্ণ প্রেমে মাতোয়ারাদের নাট্যাভিনয়কে যাত্রা বা যাত্রা উৎসব রূপে অভিহিত করেছে। জনপরিসরে প্রচলিত এই যাত্রা উৎসবই সাধারণ মানুষের কাছে কৃষ্ণযাত্রা ও কালীয় দমন যাত্রা নামে পরিচিত। পরবর্তীকালে কালীয় দমন যাত্রা নিম্ন রুচির হয়ে যাওয়ায় কালীয় দমন যাত্রাকে অষ্টাদশ শতকে বিখ্যাত যাত্রাওয়ালা শিশুরাম অধিকারী, শ্রীদাম সুদাম অধিকারী, পরমানন্দ অধিকারী সংস্কারের মধ্য দিয়ে তাকে অনেকটা পরিশীলিত করে তোলে। অষ্টাদশ শতকের শেষের দিকে ধীরে ধীরে পালাবদল হয় এবং যাত্রার মধ্যে বিভিন্ন খেউড় পাঁচালীর প্রভাব অনুপ্রবেশ করতে থাকে এবং আদিরসাত্মক চটুল বিষয়গুলি যাত্রার বিষয়বস্তু হয়ে ওঠে। যেহেতু অষ্টাদশ শতকের জনসংস্কৃতি তথা জনসাহিত্য আমাদের আলোচ্য বিষয়, সে কারণে যাত্রা অষ্টাদশ শতকে দেবনির্ভরতার মধ্য দিয়ে ধীরে ধীরে আদিরসাত্মক পর্যায়ে পর্যবসিত হয়েছিল, কিন্তু আজও একই ধারায় বহমান বলে যাত্রা 19 শতকে গোপাল উড়ের হাত ধরে বিদ্যাসুন্দর যাত্রার মধ্য দিয়ে যে জনপ্রিয়তা লাভ করেছিল, পরবর্তীকালে নূতন যাত্রার আবির্ভাব হয়েছিল জনরুচিকে
পরিশীলিত করার জন্য। সেই নূতন যাত্রার মধ্যে ছিল কলিরাজার যাত্রা, নল দময়ন্তী প্রভৃতি। এই নূতন যাত্রাও জনপরিসরে সেইভাবে নতুনত্ব প্রদান করতে না পেরে কৃষ্ণ যাত্রা থেকে গীত এবং নূতন যাত্রা থেকে অভিনয়কে সঞ্চার করে গীতাভিনয় নামে আর একটি সংরূপ তৈরি হয়। গীতাভিনয়ের পরে যাত্রা পর্যবসিত হয় থিয়েট্রিক্যাল যাত্রায়, অর্থাৎ যাত্রার মধ্যে থিয়েটারের আবির্ভাব ঘটতে থাকে। 19 শতকের শেষ প্রান্ত থেকে যাত্রা নিজেকে পরিবর্তিত করতে থাকে। 20 শতকের একেবারে প্রথম পর্বে যাত্রা জনশিক্ষার রূপ লাভ করে। চারণকবি মুকুন্দ দাসের হাত ধরে যাত্রায় বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে সমুদায় মানুষের মধ্যে যে স্বদেশ প্রেমের বার্তা আনয়ন করতে পেরেছিলেন, তার মধ্য দিয়ে যাত্রা ধর্মীয় প্রভাব থেকে লোকশিক্ষার উপাদান হয়ে ওঠে এবং পরবর্তীকালে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই জনজাগরণের বিষয়টিকে যাত্রা গ্রহণ করেছিল এবং 1940-এর দশকে বাংলা থিয়েটারের ইতিহাসে গণনাট্যের আবির্ভাব যাত্রাকে ব্যাপকভাবে পরিশীলিত, পরিমার্জিত এবং আন্দোলনমুখী গণচৈতন্যের অধিকারী করেছিল। স্বাধীনতা পরবর্তীকালে যাত্রা আন্দোলনমুখী এবং নতুন নতুন রূপ নিয়ে তার বিস্তার এখনো আমাদের সামনে আছে। এই সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করতে গিয়ে বেশ কিছু সহায়ক গ্রন্থপঞ্জির তথ্য আমরা প্রদান করেছি। বিশেষ করে বিনয় ঘোষের জনসভার সাহিত্য, দর্শন চৌধুরীর থিয়েটারের ইতিহাস, প্রভাত কুমার দাসের বাংলা যাত্রার রূপরূপান্তর, ডক্টর রসিদ কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত চতুর্থ খণ্ড, ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় খণ্ড, গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা দ্বিতীয় খণ্ড এবং সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের 19 শতকের কলকাতা ও সরস্বতীর ইতর সন্ধান।